বিয়ের ৩ বছর পর আমার স্বামী অভি সেদিন আমাকে প্রথম ধমক দিয়ে কথা বলল, খবরদার নিতা, এভাবে আমার মায়ের সঙ্গে তুমি কথা বলতে পারো না। কিছু না বলে বলে তোমার ব্যবহার আজ এই জায়গায় এসে পৌঁছেছে। সংযত করো নিজেকে। আমার শাশুড়ি মা তার উত্তরে ফুট কাটলেন। বিয়ের পর প্রথম প্রথম কত ডাকের ঘটা, মা মামুনি আরও কত কিছু। বছর ঘুরতে না ঘুরতেই সব উড়ে গেল। কত ঢংই জানে, তা বজায় রাখতে পারবে না যখন, তখন অত অভিনয় দেখাও বা কেন? আমাদের বাবা মনে যা মুখেও তাই। আমি আলতো হেসে ধীরে ধীরে জবাব দিলাম, আসলে কি বলুন তো মা, প্রথম দিকে আপনি আমার যে ব্যবহারটা দেখেছেন সেটা আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা। কালক্রমে যে ব্যবহারটা আপনি পেয়েছেন সেটা আপনার অর্জন। আর কথা বাড়ালাম না, ডাইনিং ছেড়ে নিজের ঘরে চলে এলাম। আমি নিতা অভির সঙ্গে ৫.৫ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে হয়েছে এই বছর ৩ হলো। সাধারণ দৃষ্টিতে আমার সংসারে এমনি সব স্বাভাবিক হলেও বিয়ের পর থেকে লক্ষ্য করছি শাশুড়ি মায়ের কথার ধরন বড্ড বেশি তেরা বেঁকা। সোজাসুজি কোনো কথা না বলে বড্ড বেশি ঘুরিয়ে কথা বলে, ঠিক ঝিকে মেরে বউকে শেখানো গোছের ব্যবহার ওনার। এতে করে যেটা সমস্যা হয়, কথা বলেন না বলে সরাসরি তার উত্তর করা বা প্রতিবাদ করাও সম্ভব হয় না। তাছাড়া মাকে বললে আমার মা বলতো, সব কথায় উত্তর করার দরকার নেই তোর। হাতের 5 আঙুল যেমন সমান হয় না, তেমন সংসারে সব মানুষ সমান হয় না। সংসারে শান্তি রাখতে গেলে কিছু সময় ভেসে থাকতে হয়, সব কথা মনে গেঁথে নিতে নেই। সুখ দুঃখ নিয়ে আমি সংসারে ভেসেই ছিলাম, কিন্তু কালক্রমে দেখা গেল উত্তর না করার দরুন ওনার বিরক্তি বোধ হয় আরও বাড়তে লাগলো। উদ্দেশ্য করে বলা কথাগুলো আস্তে আস্তে আমার মা বাবা অথবা আমার বাপের বাড়ি মেনশন করে বলার জায়গায় গিয়ে পৌঁছলো। সেদিন সবজি কেটে রান্নাঘরে রেখে মাছটা উঠোনে ধুতে গেছি। শাশুড়িমা রান্নাঘর থেকে চিৎকার করে বললেন, আলুর খোসাকেও এতটা করে বাদ দেয়? এতখানি আলু কতটুকুন হয়ে গেছে বাদ দিয়ে? আসলে বাবার পয়সা নয় তো, স্বামীর শ্বশুরের পয়সায় বাজার হয়, বুঝবে কেমন করে? আরেকদিন মোচার ঘন্ট রান্নার সময় ওনাকে জিজ্ঞেস করলাম নামানোর সময় আটা ময়দা কিছু দেব কিনা। উনি ব্যঙ্গ করে বললেন, আমি তো আলু দিয়ে সেদ্ধ করে মেখে দিয়েছি, আবার আটা ময়দা দেবে কি জন্যে? মোচায় আবার আটা ময়দা দিয়ে কে খায়? মা কি কিছুই শেখায়নি নাকি রে বাবা? অথচ আমার মা বরাবর মোচা নামানোর সময় একটু আটা দিয়ে নেড়ে নামিয়ে নিত। অখাদ্য তো নয়ই, বরং বেশ সুন্দর লাগতো খেতে। বলতে চেয়েছিলাম, আমার মাও আপনার মতো একটা বাড়ির গৃহিণী, সংসারে তিনিও যথেষ্ট অভিজ্ঞ, এতটা হেলাফেলা করার কিছু নেই। বলতে চেয়েছিলাম, কিন্তু অশান্তির ভয় কিছুই বলতে পারিনি। কিন্তু আজকের ঘটনায় আমি আর চুপ করে থাকতে পারিনি। সকালে ওপরের ঘর বারান্দা মোছার পর ফ্যান দুটো চালিয়ে দিয়ে নিচে এসেছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভেবেছিলাম নিচে চাটা সবাইকে দিয়ে ওপরে গিয়ে বন্ধ করে দেব। তার মধ্যেই উনি ভেজা জামা কাপড় শুকোতে দিতে ছাদে ওঠার সময় সেটা লক্ষ্য করেন এবং চিৎকার জোরেন, শীতকালে 2খানা ফ্যান চালিয়ে নিচে চলে যাওয়ার কি আছে? বিলটা কি তোমার বাবা এসে দিয়ে যাবে? আমার বাড়িতে এত বড় লোকি চাল কিন্তু চলবে না বৌমা, ওসব বাবার বাড়ি গিয়ে দেখাবে। সকালবেলায় খালি পেটে কথাটা শুনে আমি স্থির থাকতে পারিনি। সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে বললাম, আপনারা হাওয়া খাবেন, বিল আমার বাবা দিয়ে যাবেই বা কেন? আপনার বাবা কি আপনার সংসারে এসে গ্যাস ইলেকট্রিসিটি সহ সব কিছুর খরচ দিয়ে যেতেন? সঙ্গে সঙ্গে গরম তেলে যেন জল পড়ল। উনি চিরবির করে উঠে বললেন, এত বড় সাহস তোমার? তুমি আমার মা বাবা তুলে কথা বললে? আমাকে যা খুশি বলো, আমার বাবা মা তুলে খবরদার কথা বলবে না, তারা স্বর্গে গেছেন। আমি হেসে বললাম, একই কথা আপনাকে ফিরিয়ে দিলাম মা।
আমাকে যা খুশি বলুন, বাবা মাকে তুলে কোনো কথা কখনো বলবেন না। তারা তো স্বর্গে গেছেন, তাও তাদের জন্য আপনার এখনও কতখানি অনুভূতি আছে। আর আমার জলজ্যান্ত বাবা মায়ের রোজ রোজ অহেতুক অপমান শুনতে কেমন লাগে, তাও আবার আপনার মুখ থেকে। সেটা একবার বিবেচনা করে দেখুন। তার ফলশ্রুতি অভির আমার সঙ্গে এই দুর্ব্যবহার। এই সব ভাবছি এমন সময় অভি ওর মাকে নিয়ে আমার ঘরে এসে বলল, নিতা, মায়ের কাছে ক্ষমা চাও। দেখলাম কেঁদে কেঁদে মায়ের চোখ মুখ লাল হয়ে গেছে। আমি ওনাকে খাটে বসিয়ে বললাম, মা, আপনি গুরুজন, আপনার কাছে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, আমি যেমন আপনার বৌমা, ঠিক তেমনি আপনিও কারোর বৌমা। এ বাড়িটা যদি আমার না হয়, তাহলে একইভাবে এই বাড়ি আপনারও নয়। আবার আপনি যদি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করেন, একই ফর্মুলায় এটা আমারও বাড়ি। এখানে আপনার সমান আমারও অধিকার। আমার ভুল হলে, অন্যায় হলে বকুন, শিখিয়ে দিন, বুঝিয়ে দিন, কিন্তু আমাদের মধ্যে মা বাবা এসে পড়বে কেন? আচ্ছা, আপনি যে বারবার আমার বাবার বাড়ি তুলে কথা বলেন, কখনো দেখেছেন আমি আপনার বাবা মাকে তুলে কথা বলেছি বা বাবার বাড়ির প্রসঙ্গ টেনে এনেছি? যদি আজ বলে থাকি, সেটা জানবেন আপনার কৃতকর্মের ফল। বড়রা যেটা করবে, ছোটরা সেটাই শিখবে। এই তো জানি, একটা মাত্র দিন আমি একটা কথা বলেছি বলে আপনি কত আঘাত পেলেন বুঝতে পারছি। তাহলে 3 বছর 300 বার একই রকম কথা শুনে আমার ভেতরটা দগদগে ঘা হয়ে গেছে। বুঝতে পেরেছেন কি আপনি? কখনো বুঝতে চেয়েছেন? যাই হোক, আমার ছোট মুখে বড় কথা বলা উচিত হয়নি, আমি ক্ষমা চাইছি। শাশুড়িমা কিছু বলতে গেলেন, হয়তো ক্ষমা চাইতে গেলেন। অভি থামিয়ে দিয়ে বলল, থাক মা, যথেষ্ট ছোট করেছ ওকে। গুরুজন হয়ে ক্ষমা চেয়ে ওকে আর অস্বস্তিতে ফেলো না। তুমি বলো, প্রথম প্রথম ওর ব্যবহার অন্যরকম ছিল, ইদানিং বদলে গেছে। একবার ভেবে দেখার চেষ্টা করেছ এই পরিবর্তনটা এলো কেন? একদিনে হঠাৎ করে এসে যায়নি। তুমি আমার কাছে বারবার অভিযোগ করেছ নিতার বিরুদ্ধে। আজ একটা কথা বলি, তালি তো এক হাতে বাজে না মা। খেয়াল রেখো, ছোট মুখে যেমন বড় কথা বলতে নেই, তেমনি বড়দের মুখেও ছোট কথা, নিজ আচরণ শোভা পায় না। ওকে একটু একা থাকতে দাও। ওরা চলে গেলে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার ক্ষমা স্বীকার চাই না, কারণ কিছু ব্যবহার কোনো ক্ষমা হয় না। কিছু ক্ষত এত গভীর হয়ে বসে যায় যে দাগ থেকেই যায়। সেজেগুজে ঢেকে ঢুকে তাকে স্বীকার করেই জীবনে চলতে হয়।